আচ্ছা, ঠিক আছে। আমার ল্যাপটপে খুবই সমস্যা হচ্ছে। কালকে তো ঢুকতে পারি নাই। আজকেও ৯ টার আগে থেকে চেষ্টা করে এই যে এখন ঢুকতে পারলাম। জি ম্যাম, দেখলাম স্ক্রিন শেয়ারিং শুধু দেখাচ্ছে, মানে শেয়ার হচ্ছে না। হুম, হুম, হুম। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। জি ম্যাম। আচ্ছা, তোমাদের মনে হয় জান্নাত ম্যাডাম, নূরে জান্নাত পড়াচ্ছে না? আ ম্যাম, অ্যানিমিয়া। অ্যানিমিয়া পড়াচ্ছে ম্যাম। আচ্ছা। তোমাদের লিউকেমিয়া আমি পরে পড়াবো। আগে শুরু করব ব্লিডিং ডিসঅর্ডার। এটা ২-১ টা ক্লাসেই হয়ে যাবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে? তোমরা হেমাটোলজিতে ৩ টা জিনিস পড়বা। একটা হচ্ছে যে আরবিসি ডিসঅর্ডারের মধ্যে অ্যানিমিয়া, ডাব্লিউবিসির মধ্যে লিউকেমিয়া আর ব্লিডিং ডিসঅর্ডার। ৩ টা জিনিস পড়তে হবে। তো আমরা ব্লিডিং ডিসঅর্ডার খুব বেশি বড় না, ছোটই জিনিস। মেইনলি আমরা অ্যানিমিয়াটাই ১ নম্বর, অনেক কিছু লাগে। ২ নম্বরে লিউকেমিয়া লাগে, ৩ নম্বরে ব্লিডিং ডিসঅর্ডার। হিমোস্ট্যাসিস কি জিনিস আমরা সবাই জানি। তারপরেও আরেকবার একটু বলি। Hemostasis refers to spontaneous arrest of bleeding caused by injury of blood vessels. হিমোস্ট্যাসিসের ফাংশন কি আমরা জানি যে এটাকে ব্লাড মেইনটেইনস ব্লাড in a fluid clot-free state in normal vessel, induce rapid and localized hemostatic plaque at the site of injury. আচ্ছা, হিমোস্ট্যাসিসে ৩টা কম্পোনেন্ট থাকে। ৩টা কম্পোনেন্টের উপর এটা ডিপেন্ড করে। একটা হচ্ছে ভাস্কুলার ওয়াল, প্লাটিলেটস, আরেকটা হচ্ছে কোয়াগুলেশন সিস্টেম। আমাদের জানা আছে না এগুলো? কাজেই এই ৩ টার যেকোনো একটাতে যদি কোনো রকমের অ্যাবনরমালিটি হয়, তাহলে আমাদের ব্লিডিং হবে বা যেকোনো ব্লিডিং ডিসঅর্ডার হবে। আচ্ছা, এই জিনিসগুলো কি আমরা আগে একবার বলছি নাকি? ওই কোন একটা চ্যাপ্টারে পড়ানোর সময়? হেমোডাইনামিক পড়ানোর সময়? হিমোস্ট্যাসিস কিভাবে হয়? আমার এগুলো বলার কি দরকার আছে? তোমাদের এগুলো আছে না? মানে তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো না হিমোস্ট্যাসিস? ম্যাম, এগুলো পড়া হয়েছে ম্যাম, ফিজিওলজিতেও ছিল ম্যাম, ওই দিনে একটু বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এই জিনিসগুলোতে আর গেলাম না। এগুলো স্কিপ করে যাই। আচ্ছা, হেমোরেজ এবং এগুলো বিভিন্ন ফর্মে হেমোরেজ কি নাম নেয় সেই জিনিসগুলো একটু বলি। Normally hemorrhage refers to extravasation of blood due to rupture of the blood vessel. এটা এক্সটার্নাল হতে পারে অথবা ইন্টারনাল, যে কোনো একটা টিস্যুর মধ্যে হতে পারে। যখন কোনো একটা টিস্যুর মধ্যে ব্লাড অ্যাকুমুলেশন হবে, তখন এই কন্ডিশনটাকে বলা হয় হেমাটোমা। হেমোরেজ হওয়ার পরে ব্লাডটা যখন কোনো একটা ক্লোজ টিস্যুর মধ্যে অ্যাকুমুলেট হয়ে থাকবে, তখন এটাকে বলা হয় হেমাটোমা। এটা এটার এক্সাম্পল আমরা দেখে থাকি। হেমাটোমা সাধারণত ব্লাড কোনো ট্রমা হলে ভিতরে ব্লাড যদি জমে থাকে, বাইরে থেকে ব্লুইশ বা ব্ল্যাকিশ দেখা যায়। পেটেচি কি জিনিস? এটা হচ্ছে মাইনুট 1 to 2 মিলিমিটার হেমোরেজ ইনটু দ্য স্কিন, মিউকাস মেমব্রেন অর সেরাস সারফেস। যেকোনো জায়গায় হতে পারে। এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে এটার সাইজটা 1 to 2 মিলিমিটার। এর চেয়ে বড় যখন হবে তখন সেটাকে আমরা বলছি পারপুরা, লার্জার দেন 3 মিলিমিটার ইনটু দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। তার থেকেও বড় যখন হবে ইকাইমোসিস। ইট ইজ সাবকিউটেনিয়াস হেমাটোমা লার্জার দেন 2 সেন্টিমিটার। Large accumulation of blood in body cavities like pleural cavity, peritoneal cavity, pericardial cavity, synovial cavity এগুলোকে বলা হয় হিমোথোরাক্স। যখন প্লুরাল ক্যাভিটিতে হবে। যখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকবে তখন এটাকে বলবো আমরা হিমোপেরিটোনিয়াম। যখন পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে হবে তখন এটাকে বলবো হিমোপেরিকার্ডিয়াম। এবং যখন সাইনোভিয়াল ক্যাভিটিতে হবে তখন এটাকে বলবো হেমার্থ্রোসিস। ঠিক আছে, টার্মগুলো ইম্পর্টেন্ট। হিমোথোরাক্স, হিমোপেরিটোনিয়াম, হিমোপেরিকার্ডিয়াম আর হেমার্থ্রোসিস। এই হেমার্থ্রোসিস টার্মটা আমরা ব্লিডিং ডিসঅর্ডার একটা পড়তে যেয়ে তার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পাবো। হেমোরেজের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি?
হেমোরেজ হওয়ার কারণে যদি খুব অল্প পরিমাণে হেমোরেজ হয় তাহলে সাধারণত সেরকম কোনো ইফেক্ট করে না। কিন্তু হেমোরেজটার যদি ভলিউমটা লার্জ হয় এবং কোন রেটে ব্লাড লস হচ্ছে, অ্যাকিউট ব্লাড লস হলে এক ধরনের ইফেক্ট হবে, আর ব্লাড লসটা যদি ক্রনিক হয় সেক্ষেত্রে আরেক ধরনের ইফেক্ট হবে। কাজেই ক্লিনিক্যাল ইফেক্টস অফ হেমোরেজ ডিপেন্ড অন ভলিউম অ্যান্ড রেট অফ ব্লাড লস। Rapid removal of up to 20% of blood volume or slow losses of even larger amount may have little impact in healthy adult. Greater losses may result in hemorrhagic shock. আচ্ছা, তোমাদের ফার্মাকোলজির পড়া কতদূর? ম্যাম 2টা আইটেমের মতো বাকি আছে। 2টা আইটেম পড়া হলে তোমাদের একটা শেষ হয়ে যাবে, একটা টার্ম। শেষ হয়ে মানে তোমাদের আর 2টা ক্লাস নিলে শেষ, এরকম? জি স্যার, একটু বড় করেন তো ক্লাসগুলা। আচ্ছা আচ্ছা। আর মাইক্রোবায়োলজি কি অবস্থা? মাইক্রোবায়োলজি 3টার মধ্যে ম্যাম, মানে 3টা পার্টের মধ্যে হচ্ছে 2টা শেষ আর আরেকটা শুরু করছেন। আচ্ছা, মাইক্রোবায়োলজি ক্লাস কে নিচ্ছে? তাপস স্যার আর হচ্ছে যোগেন স্যার। ও, আর ওই যে তোমাদের আরেকজন ম্যাডাম আসছেন যে, উনি নিচ্ছেন না? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদেরও অবশ্য আর খুব বেশি বাকি নাই। তোমাদের অ্যানিমিয়া কতটুকু পড়ানো হচ্ছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বোধহয়, না? ম্যাম ল্যাব ডায়াগনোসিস শেষ ম্যাম, প্রায় শেষ দিকেই ম্যাম। অ্যানিমিয়া আর শেষ? মানে তোমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা হয়ে গেছে। আচ্ছা, মেগালোব্লাস্টিক মানে মেগালোব্লাস্টিক হয়নি, থ্যালাসেমিয়া হয়নি। থ্যালাসেমিয়া ম্যাম, থ্যালাসেমিয়া কিছু বলছেন, একবার পুরোপুরি শেষ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Site of hemorrhage is also important. Bleeding that would be insignificant in subcutaneous tissue, মানে সাবকিউটেনিয়াস টিস্যুতে যেই ব্লিডিংটা হলে এটার কোনো সিগনিফিকেন্ট থাকবে না, সেটাই যদি ব্রেইনের মধ্যে হয় সেই পরিমাণ ব্লিডিংটাই, ইট মে লিড টু ডেথ। Chronic or recurrent external blood loss may lead to iron deficiency anemia. মানে ক্রনিক লস হচ্ছে, একটু 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 করে ব্লিডিং হচ্ছে, তখন সেই পেশেন্টের অনেক দিন ধরে যখন এরকম ব্লিডিং হতে থাকবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। যেমন মনে করো তোমার ব্লিডিং পেপটিক আলসার, যাদের এই পেপটিক আলসার থাকে দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তারপরে ব্লিডিং পাইলস, একটু একটু করে ব্লিডিং হয়, সেক্ষেত্রেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তাহলে মানে ব্লিডিং এর ক্লিনিক্যাল ইফেক্টসটা ডিপেন্ড করে কিসের উপরে? ভলিউমের উপরে, একটা হচ্ছে রেট অফ ব্লাড লসের উপরে, আরেকটা কিন্তু সাইটের উপরেও ডিপেন্ড করে। যে ব্লিডিং যেটা আমার এক্সটার্নাল বা সাবকিউটেনিয়াস এরিয়াতে আমার অল্প ব্লিডিং হয়ে হেমাটোমা হলো, কোনো কিছু হবে না। কিন্তু এটাই যদি ব্রেইনের মধ্যে হয়, কারণ ব্রেইনে তো এক্সপান্ড করার জায়গা নাই, ওইটা হচ্ছে একটা লিমিটেড স্পেস, একটা ক্লোজড স্পেস, ওখানে যদি ব্লিডিং হয় সেটা সিরিয়াস ইফেক্ট করে। এবার আমরা আসল জায়গায় আসবো। হোয়াট আর দ্য হিমোরেজিক ডিসঅর্ডার্স? উফ
আচ্ছা, hemorrhagic disorders are a group of disorders of many different causes characterized by an abnormal tendency of bleeding due to defect in the mechanism of hemostasis. আমি কতক্ষণ তোমাদের ক্লাস নিতে পারবো বুঝতে পারতেছি না। আমার ল্যাপটপ আবার ঝামেলা করা শুরু করছে। আবার হ্যাং হয়ে গেছে। উফ! ম্যাম উইন্ডোজটা মনে হয় ম্যাম আবার দেওয়া লাগবে। এই উইন্ডোজ কিছুদিন আগেই দিলাম। তোমাদের যখন ক্লাস শুরু করি তখনই দিলাম। তাহলে এটা ম্যাম ক্যাপেবল হচ্ছে না মনে হয় এটার সাথে। যে উইন্ডোজটা ম্যাম দিচ্ছেন আরকি। এছাড়াও হয়তোবা ম্যাম কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের এখানে ময়লা জমে থাকলে অনেক সময় এরকম হয়। একটু যদি কিবোর্ডটা মানে এর মধ্যে একটু কাত করে ধইরা যদি একটু ঝাড়া দেন, মানে একটু ঝাঁকি দিলেই দেখা যাবে যে ময়লাগুলা সইরা যায় অনেক সময়। আচ্ছা, আমি এই মুহূর্তে মাউস দিয়ে কাজ করতেছি। কিবোর্ডে হচ্ছে না কাজ। আরে আমাদের এই ল্যাপটপ গুলোই খারাপ। কন্টাক্টের ল্যাপটপটা ম্যাম খুবই বাজে অবস্থা। বাড়ির ল্যাপটপ দিয়েও করা সম্ভব না। একই সময়ে আমার ছেলের ক্লাস হয়। ম্যাম টাইম চেঞ্জ করেও নিতে পারেন ম্যাম। যদি বেশি সমস্যা হয় ম্যাম। তোমাদের এখন টাইম কয়টা থেকে কয়টা? ম্যাম আজকে হলো ম্যাম ৯টা থেকে ১০টা আপনার। আর হচ্ছে ১০টা থেকে ১১:৩০ বা হচ্ছে ১২টার আগে পর্যন্ত হচ্ছে যোগেন স্যার নেবেন। সরো না। তারপর হচ্ছে যোগেন স্যার আর এত হচ্ছে লম্বা লম্বা ক্লাস নিচ্ছে? ম্যাম গতকালকে ২ ঘন্টা ২০ মিনিট নিছেন ম্যাম। ওরে বাবা! ওই স্যার আর পিছায়ে থাকতে চাচ্ছে না বোধহয়, তাই না? না মানে হচ্ছে স্যার একবারে পুঙ্খানুপুঙ্খ মানে প্রতিটা লাইন সিনথেসিস করে পড়াচ্ছেন। মানে উনি একেবারে প্রত্যেকটা লাইন সিনথেসিস করে। জি ম্যাম। মানে একটা লাইন নিয়ে এমন হচ্ছে যে ম্যাম ২ মিনিট ৩ মিনিট করে বলতেছেন। এমন হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আর হচ্ছে জিয়া স্যার হচ্ছে মোটামুটি ১ ঘন্টা ১৫ থেকে ১.৫ ঘন্টার মতো নেয় আরকি। তাহলে মানে তো ১.৫ টার মধ্যে উনি ক্লাস শেষ করে ফেলেন। তাহলে তো সবচেয়ে ছোট ক্লাস আমরা নেই। আপনি আর হচ্ছে একটু তাপস স্যারই একটু কম নেন আরকি ম্যাম। মানে আপনারা আর একটু তাপস স্যার। আচ্ছা, তো আমাদের পড়া কি তোমরা বুঝতে পারো? ম্যাম আপনাদের তো হচ্ছে জিস্ট যেটুকু পড়া দরকার ওইটুকুই শুধু পড়াচ্ছেন। হুম। মানে যেটুকু আমাদের দরকার আরকি। মানে আচ্ছা। এক্সট্রা যেগুলো দরকার নাই ওগুলো তো আর পড়ার দরকার নাই। কিন্তু স্যারেরা তো সবই পড়াইতেছেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমাদেরও পড়াতে হবে। দাঁড়াও, সিস্টেমিক প্যাথোলজি থেকে আমরাও একটু বেশি বেশি পড়াই। ম্যাম যেভাবে পড়ালে ভালো হয় ম্যাম। হ্যাঁ, আমি তোমাদের পড়াচ্ছি এইভাবেই। তোমাদের পরীক্ষার হলে যেই অবস্থা দেখি, আমার তো মনে হয় শেষ। আমি আজকে আটকায় গেলাম। ম্যাম উফ! এরকমই সামনে যেহেতু আগাচ্ছে না ম্যাম। আগাচ্ছে না একবারে মানে কি? একেবারে খুবই ফ্রিজ বাজে হয়ে আছে। অবস্থা। হুম। আমি আসলে তোমাদের ক্লাস কতদূর কি করতে পারবো জানি না। আমার তো আসলে আমার হাসব্যান্ডের করোনা গেল। আমার বাচ্চার গতকালকে থেকে আবার জ্বর আসছে। এখন জানি না, সবাই দোয়া করো। নরমাল জ্বরই জি যেন ম্যাম, হয়। খুব আল্লাহ তাআলা সুস্থ রাখুক ম্যাম। খুবই ঝামেলার মধ্যে আছি আমি। ম্যাম তাহলে ম্যাম ওই যে হচ্ছে ৯টা থেকে ১:৩০ পর্যন্ত আরকি ম্যাম একটু মানে ব্যস্ততা। এছাড়া হচ্ছে ম্যাম ১টার পর আগামীকালের ডেট থেকে ১টার পর মোটামুটি ফ্রি ম্যাম। এই আসছে। আসো, নেক্সট স্লাইডে আসি। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এগুলোও ইম্পোর্টেন্ট না। এগুলো আমি পার করে যাবো কিনা দেখি। আচ্ছা, তারপরেও পড়ি একটু। হেমোরেজিক ডিসঅর্ডার গুলোর ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে? স্পন্টেনিয়াস ব্লিডিং ইন দ্য স্কিন, মিউকাস মেমব্রেন অর ইন্টারনাল টিস্যু, এক্সটেন্সিভ অর প্রলংড ব্লিডিং ফলোইং ট্রমা, মানে ক্লিনিক্যাল ফিচার আর কি। বিভিন্ন ধরনের হেমোরেজিক ডিসঅর্ডার আছে। কোনগুলোতে স্পন্টেনিয়াস ব্লিডিং হবে স্কিন, মিউকাস মেমব্রেন, ইন্টারনাল টিস্যুতে। কতগুলোর যেমন তোমার হিমোফিলিয়া, কোনো ট্রমা হলে এক্সটেন্সিভ অর প্রলং ব্লিডিং হবে। মানে এখানে ক্লট হতে চাইবে না। ব্লিডিং ফ্রম মোর দ্যান ওয়ান সাইড। ইউজুয়ালি ভাস্কুলার এবং প্লাটিলেট ডিসঅর্ডারের কারণে যে ব্লিডিং গুলো হয়
that tend to be associated with bleeding from mucous membrane and into the skin, usually, not always. আর যেগুলো coagulation disorder আছে সেগুলো often associated with bleeding into the joint or soft tissue. একটু আগে পড়লাম যে জয়েন্ট ক্যাভিটিতে যদি ব্লিডিং হয় সেটাকে আমরা কি বলি? ভাইবা মাঝে মাঝে কোশ্চেন করা হয়। কতগুলো ক্যাভিটিতে বললাম না? সাইনোভিয়াল ক্যাভিটি মানে তো জয়েন্ট ক্যাভিটি। Hemarthrosis, ma'am. হিমার্থ্রোসিস। আচ্ছা, হেমোরেজিক ডিসঅর্ডারের কজ কি কি হতে পারে? একটা হচ্ছে ভাস্কুলার ডিফেক্ট, আমরা ৩ টা কম্পোনেন্ট পড়ছিলাম। একটা হচ্ছে ভেসেল ওয়াল, প্লাটিলেট আর একটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর। তো এগুলোতে যদি ডিফেক্ট থাকে তাহলে হেমোরেজিক ডিসঅর্ডার হবে। ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট হতে পারে, হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু প্লাটিলেট ডিফেক্ট, হেমোরেজিক ডিসঅর্ডারস ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্ট অথবা কম্বিনেশন অফ অল ডিফেক্টস। আমরা এখন পড়ব হেমোরেজিক ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্টস। Vascular disorders are heterogeneous group of conditions characterized by easy bruising and spontaneous bleeding from the small blood vessels. আচ্ছা, কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে? মোর কমন বাট লেস সিভিয়ার, মানে ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্টস আর মোর কমন, কিন্তু এগুলো সাধারণত খুব একটা সিভিয়ার হয় না। ইউজুয়ালি ব্লিডিং অকার্স ইউজুয়ালি ইন দ্য ফর্ম অফ bleeding occurs usually in the form of petechi or purpura. Increased bleeding time and frequently positive tourniquet test. এখানে প্লাটিলেট কাউন্ট এবং প্লাটিলেটের ফাংশন ইউজুয়ালি নর্মাল থাকবে এবং ক্লটিং টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, প্রোথ্রম্বিন টাইম এবং থ্রোম্বিন টাইম এগুলো নর্মাল হবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা যে নর্মাল ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্টের কমন ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস। তোমাদের ওই যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো থাকে সেগুলোতে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এগুলো আমি একটু আরেকবার বলি। ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্টস দ্যাট আর মোর কমন বাট লেস সিভিয়ার। These bleedings usually occur in the form of petechi or purpura. In case of vascular defects, bleeding disorder due to vascular defects, bleeding time increased and frequently tourniquet test become positive. Normal platelet count and function are normal. এখানে clotting time, prothrombin time, activated partial thrombin time and thrombin time এগুলো সবগুলোই নরমাল থাকবে। আচ্ছা, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন গুলো লাগবে। ঠিক আছে, ক্লাসিফিকেশন গুলো মুখস্থ করা একটু কঠিন কিন্তু এটা লাগবে, রিটেনের জন্য লাগবে। ভাইভাতেও মাঝে মধ্যে হয়তো দুই একটা জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য ভাস্কুলার ব্লিডিং ডিসঅর্ডারস, ক্লাসিফাই করো। ঠিক আছে, এখানে কিছু অ্যাকোয়ার্ড আছে আর কিছু কনজেনিটাল আছে। অ্যাকোয়ার্ড গুলোর মধ্যে কি কি? সিম্পল ইজি ব্রুইশিং বা এটার আরেকটা নাম হচ্ছে ডেভিলস পিঞ্চেস, সেনাইল পারপুরা, বয়স্ক মানুষদের স্কিনে এরকম দেখা যায়, সেটাকে বলা হয় সেনাইল পারপুরা। দ্য সিমটোমেটিক ভাস্কুলার পারপুরা বা নন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা কি কি কারণে হতে পারে? বিভিন্ন ইনফেকশনে হতে পারে, কিছু ড্রাগসের কারণে হতে পারে, ইউরেমিক কন্ডিশনে হতে পারে, কুশিং সিনড্রোম অ্যান্ড অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশনের কারণে হতে পারে, স্কারভি মানে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে হতে পারে, ডিসপ্রোটিনেমিয়া মাল্টিপল মাইলোমাতে হতে পারে, হেনোক্সোলেন পারপুরা খুবই কমন না হলেও এটা পাওয়া যায় মোটামুটি। এছাড়া কিছু মিসেলেনিয়াস কজে কারণে হতে পারে। আর কনজেনিটাল যেগুলো সেগুলো হচ্ছে হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জিয়েকটেশিয়া, আরেকটা হচ্ছে এহলার্স ডানলস সিনড্রোম। ঠিক আছে, এটা কঠিন কিন্তু মনে রাখতে হবে। ক্লাসিফিকেশন অফ ভাস্কুলার ব্লিডিং ডিসঅর্ডারস, কিছু আছে অ্যাকোয়ার্ড এবং কিছু কনজেনিটাল। ভাস্কুলার ডিসঅর্ডার থেকে মেইনলি তোমাদের এই দুইটা জিনিসই লাগবে। এক নম্বর হচ্ছে হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্ট। এর পরের জিনিসগুলো খুব বেশি লাগে না। সেনাইল পারপুরা এটা ইউজুয়ালি ওল্ড এজে হয়
এখানে কি হয়? A deficient supportive subendothelial connective tissue leads to easy rupture of the blood vessels and that leads to bleeding. Common sites of bleeding are external surface of the forearm and hand. ঠিক আছে? বেশ বয়স্ক মানুষদের দেখবা যে হ্যান্ড এবং ফোর আর্মের এক্সটার্নাল সারফেসে হঠাৎ করে দেখা যাবে যে কালো, কালো স্পট হয়ে গেছে। এগুলো সাধারণত এই কারণে হয়। এখানে সাবএন্ডোথেলিয়াল যে কানেকটিভ টিস্যু আছে এটা ডেফিসিয়েন্ট হয়ে যায়। হেনক্সোলেন পারপুরা এটা তোমরা ক্লিনিক্যালিও পাবা ভবিষ্যতে। দেখা যায় আরকি। Also called allergic or anaphylactic purpura. It is a hypersensitive disorder characterized by purpuric rash with localized edema and itching, usually on the buttocks. Acha, Henoch-Schönlein purpura, it is a hypersensitivity disorder characterized by purpuric rash with localized edema and itching, usually on the buttock, extensor surface of the leg and elbow. এর সাথে থাকবে অ্যাবডোমিনাল পেইন, পলিআর্থ্রালজিয়া অ্যান্ড অ্যাকিউট গ্লোমারুলোনেফ্রাইটিস এবং সাধারণত এটা ফিমেলদের বেশি হয়, ইয়াং ফিমেল, টিনেজ ফিমেলদের সাধারণত এই হেনক্সোলেন পারপুরাটা হয়। তোমরা অনেকেই হয়তো পাবে এই ধরনের পেশেন্ট যে হঠাৎ পারপিউরিক র্যাশ নিয়ে আসবে বাটক এবং লেগ, তারপরে অনেক সময় তোমার নি জয়েন্টের দিকেও থাকে পেছনের দিকে। এর সাথে থাকবে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন এবং পলিআর্থ্রালজিয়া। এই ফিচারগুলো নিয়ে আসবে, তখন আমরা সাধারণত সাসপেক্ট করি হেনক্সোলেন পারপুরা। It may follow certain foods or pollen act as allergen that evoke the formation of antibody and antigen antibody complex. মানে এটা যেহেতু বলা হলো যে এটা অ্যানাফাইলেকটিক পারপুরা অথবা অ্যালার্জিক, সেই জন্য বলা হচ্ছে যে এটা এরকম কোনো হিস্ট্রি পাওয়া যেতে পারে, কোনো অ্যালার্জির হিস্ট্রি পাওয়া যেতে পারে, তারপরে এই ধরনের আবার হ্যাং না আসছে। Circulating immune complexes are deposited within the blood vessels throughout the body and glomerular mesangial region that producing a generalized vasculitis. Vasculitis follows purpuric rash, abdominal pain due to focal gastrointestinal hemorrhage, polyarthralgia and acute glomerulonephritis. Hereditary hemorrhagic telangiectasia. এই দুইটা একটা করে লাইন আছে, একটু খালি জেনে রাখো। এটা এক ধরনের অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। এখানে কি হয়? ডাইলেটেড টর্চুয়াস থিন ব্লাড ভেসেলস, যার কারণে ব্লিড ইজিলি অ্যাপিয়ার ডিউরিং চাইল্ডহুড, আর সাধারণত অ্যাডাল্ট লাইফে বেশি হয়। কোনো দরকার নাই, তোমরা একটু শুধু ওই যে হেনক্সোলেন পারপুরা যেটা বেশি বয়সে হয় এবং কি কারণে হয়, যে সাপোর্টিভ সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যুটা ডেফিসিয়েন্ট হয়ে যায় যার কারণে হয়, এটুকু শুধু মনে রাখো। আর হেনক্সোলেন পারপুরাটা যেটা অ্যালার্জিক বা অ্যানাফাইলেকটিক পারপুরা বলা হয়, এবং এটা কোথায় কোথায় সমস্যা করে, মানে এই যে বললাম যেটা পারপিউরিক র্যাশ হবে বাটকে, লেগে, এলবোতে, এর সাথে কলিকি অ্যাবডোমিনাল পেইন থাকবে, জয়েন্টে সমস্যা থাকবে এবং কিডনিতে অ্যাকিউট গ্লোমারুলোনেফ্রাইটিস করবে, এটুকু মনে রাখো। আর ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু ভাস্কুলার ডিফেক্টের আমি যে কথাগুলো বললাম, যেখানে ক্লাসিফিকেশন লাগবে এবং যেগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা কমন ক্যারেক্টারিস্টিক্স মনে রাখলেই হবে। এরপরে আমরা চলে যাব ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু প্লাটিলেট ডিসঅর্ডার। ব্লিডিং ডিউ টু প্লাটিলেট ডিসঅর্ডার বা প্লাটিলেট ডিফেক্ট, এটা পড়ার আগে আমরা প্লাটিলেট সম্বন্ধে একটু পড়বো যে প্লাটিলেটের শেপটা কেমন। এটা হচ্ছে একটা বাইকনভেক্স ডিস্ক
এটার ডায়ামিটার থাকে 2 to 4 মাইক্রোমিটার। প্লাটিলেট কাউন্ট নরমাল কত আমরা সবাই জানি, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ বলা হয় সাধারণত। 150 এর কম যদি থাকে তখন আমরা এটাকে বলি থ্রম্বোসাইটোপেনিয়া। Platelets play a significant role in the arrest of bleeding by formation of hemostatic plaque and activation of intrinsic pathway of coagulation system. প্লাটিলেট ডিসঅর্ডার কি কি আছে? এর মধ্যে আছে থ্রোম্বাসথেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, থ্রোম্বোসাইটোসিস এন্ড থ্রোম্বোসাইথেমিয়া। কি জিনিস আমরা এখন পড়ব। প্রথমে হচ্ছে থ্রোম্বাসথেনিয়া। থ্রোম্বাস যদি প্লাটিলেট কাউন্ট কমে যায় এটাকে আমরা বলছি থ্রোম্বোসাইটোপেনিয়া, যদি বেড়ে যায় এটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোসিস। আর থ্রোম্বাসথেনিয়া বলবো যখন প্লাটিলেটের ফাংশনে ইম্পেয়ারমেন্ট হবে, যার কারণে ব্লিডিং হবে, তখন এটাকে বলি আমরা থ্রোম্বাসথেনিয়া। এটার আরেকটা নাম হচ্ছে গ্ল্যান্সম্যানস ডিজিজ। It is an autosomal recessive disorder associated with normal platelet count but ডিফেক্টিভ ক্লট রিট্রাকশন। কারণ আমরা প্রথমেই বললাম এখানে কি হয়, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয় প্লাটিলেটের। ঠিক আছে, থ্রোম্বাসথেনিয়া কি জিনিস এটা কিন্তু লাগবে। এখন প্লাটিলেটের ফাংশনের কারণে কি কি ডিসঅর্ডার হতে পারে, এটা কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। কনজেনিটালের মধ্যে প্লাটিলেটের মেমব্রেনে ডিফেক্ট থাকতে পারে, এনজাইমে ডিফেক্ট থাকতে পারে। আর আমরা এর আগে মনে হয় পড়ছি যে প্লাটিলেটে 2 ধরনের গ্র্যানিউল থাকে, আলফা গ্র্যানিউল আর হচ্ছে ডেন্স গ্র্যানিউল বা ডেল্টা। এই গ্র্যানিউলগুলোতে যদি কোনো ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে প্লাটিলেটের ফাংশনে ডিফেক্ট হতে পারে। আর কিছু কিছু অ্যাকোয়ার্ড কন্ডিশনে প্লাটিলেটের ফাংশনে ডিসঅর্ডার হয়, যেমন স্টেম সেল ডিসঅর্ডারের মধ্যে আছে লিউকেমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। কিছু ড্রাগস প্লাটিলেটের ফাংশনকে অল্টার করতে পারে, যেমন ইন্ডোমেথাসিন, ইমিডাজল এটসেট্রা। ডিসপ্রোটিনেমিয়া যেমন মাল্টিপল মায়োলোমা, ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া ইউরেমিক কন্ডিশনে হতে পারে। এছাড়া কিছু মিসেলেনিয়াস কন্ডিশন আছে যেমন ডিআইসি, ডিআইসিতে তো সবকিছু হয়, পোস্ট ট্রান্সফিউশন স্টেট হতে পারে, এরকম আর কি কিছু। এগুলো সবই মনে রাখতে হবে এমন কিছু না, 2-1টা করে মনে রাখবে। এরপরে হচ্ছে আমরা এখন পড়লাম যে প্লাটিলেটের ফাংশনে যদি ডিফেক্ট থাকার কারণে ব্লিডিং ডিসঅর্ডার হয় সেটাকে বলা হয় থ্রোম্বাসথেনিয়া। এবার আমরা পড়ব প্লাটিলেটের নাম্বারের ডিফেক্ট। যদি প্লাটিলেট কাউন্ট কম হয় সেই কন্ডিশনটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোপেনিয়া। It refers to decreased number of platelet below the lower limit of normal length 1,50,000 এর কম যদি হয় তাহলে আমরা এটাকে বলি থ্রোম্বোসাইটোপেনিয়া। It is the most common cause of abnormal bleeding. কিন্তু প্লাটিলেটের কাউন্ট মনে করো 1.5 লাখের থেকে কমে গেলে কি ব্লিডিং শুরু হবে? তা কিন্তু না। যেমন তোমার ডেঙ্গুতে কিন্তু প্লাটিলেট কমতে শুরু করলে কিন্তু ব্লিডিং হয় না। ব্লিডিং ইউজুয়ালি common when the count is less than 30 to 40,000 per cubic millimeter of blood. Bleedings are associated with prolonged bleeding time. আমরা ভাস্কুলার ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু পড়ছি যে এখানে মানে ভাস্কুলার ওইটার মতো এখানেও ক্লটিং টাইম, এপিটিটি, পিটি, টিটি এগুলো সব নরমাল থাকবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কি কি কারণে থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে? একটা হচ্ছে যে প্লাটিলেটের যেখানে প্রোডাকশন হয় সেটা যদি ইম্পেয়ার্ড হয় তাহলে প্লাটিলেট কম হতে পারে। আরেকটা হচ্ছে প্লাটিলেট কোনো কারণে যদি দ্রুত ভেঙে যায়, এক্সিলারেটেড প্লাটিলেট ডিস্ট্রাকশন যদি হয় তাহলে প্লাটিলেট কারণ কমে যেতে পারে। কোনো অ্যাজ এ হোল কোনো কারণে ব্লাড যদি ডাইলুশন হয়ে যায় সেই ক্ষেত্রে কমে যেতে পারে। আরেকটা হচ্ছে স্প্লেনিক সিকোয়েস্ট্রেশন, এই ক্ষেত্রেও প্লাটিলেটের কাউন্ট কমে যেতে পারে। আচ্ছা, ডিসঅর্ডারস ডিউ টু অ্যাসোসিয়েটেড উইথ থ্রোম্বোসাইটোপেনিয়া, কোন ডিজিজে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়? মোর কমন কজ, যেটা নিয়ে আমরা পড়বো, যেটা নিয়ে আমরা ভাইবাই জিজ্ঞাসা করব এবং যেটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আমরা পাবো। সবচেয়ে কমন হচ্ছে আইটিপি বা ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। এটা সম্বন্ধে আমাদের ডিটেলস জানতে হবে।
এছাড়া কোনো ড্রাগস এবং কেমিক্যালস, কিছু ড্রাগস কেমিক্যালসে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আমরা জানি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে হচ্ছে ৩ টা জিনিসই কমে যাবে। হিমোগ্লোবিন কমবে, ডাব্লিউবিসি কাউন্ট কমবে, সাথে প্লাটিলেটও কমবে। এই ক্ষেত্রটাকে মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় এই জিনিসটা হবে। বোন ম্যারো ইনফিল্ট্রেশন বাই মেটাস্ট্যাটিক কার্সিনোমা, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা, মায়োলোফাইব্রোসিস, এই ক্ষেত্রগুলোতে কি হবে? এই ক্ষেত্রগুলোতে বোন ম্যারোতে এই কার্সিনোমা ঢুকে যাওয়ার কারণে ওখানে তোমার প্রোডাকশনটা হবে না, মানে ফ্যাক্টরিটা অকুপাইড বাই আদার সেল হয়ে যাওয়ার কারণে এখানে তোমার সবগুলো সেলই কমে যাবে। হাইপার স্প্লেনিজমে হতে পারে, ডিএলিতে হতে পারে থ্রোম্বোসাইটোপেনিয়া। এর মধ্যে বললাম যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আইটিপি, যেটা আমাদের পড়তে হবে। লেস কমন কজ যেগুলোর কারণে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, যেমন এইচআইভি ইনফেকশন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে অনেক সময় থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, ডিআইসি, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। আর রেয়ার কজের মধ্যে হচ্ছে থ্রোম্বোটিক, থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, হেমানজিওমার ক্ষেত্রেও কখনো কখনো হতে পারে ফুড অ্যালার্জি। এগুলো রেয়ারগুলো মনে না রাখলেও চলবে। ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, এর আরো কতগুলো সিনোনিম আছে। এগুলোকে কি বলা হয়? ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, অটো ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, প্রাইমারি থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। It is a hemorrhagic disorder characterized by thrombocytopenia in almost all cases due to antibody formation. মানে কি হয়? ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরাতে এখানে প্লাটিলেটের সারফেসে একটা গ্লাইকোজেন থাকে, যেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এই জিনিসটা লাগে তোমাদের, হ্যাঁ? মানে অটো অ্যান্টিবডি তৈরি হয় মোট কথা। আচ্ছা, পড়বো এখন আমরা ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। তাহলে আমরা পড়লাম এখানে কি হয়? এখানে ইট ইউজুয়ালি অকার্স ডিউ টু অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডি, যেটা বললাম অটো অ্যান্টিবডি তৈরি হয় প্লাটিলেটের এগেনস্টে। ইমিউনোগ্লোবিউলিন জি অ্যান্টিবডিজ মে বি আইডেন্টিফাইড ইন মেজরিটি অফ দ্য কেসেস। এখানে যে অ্যান্টিবডি তৈরিটা হয় সেটা হচ্ছে আইজিজি, এটা মেজরিটি কেসেই আইডেন্টিফাই করা যায়। থ্রোম্বোসাইটোপেনিয়া ইজ ডিউ টু অ্যান্টিবডি মেডিয়েটেড প্লাটিলেট ডিস্ট্রাকশন। যখন নিজের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে তখন প্লাটিলেটগুলো ডিস্ট্রয় হয়ে যাবে এবং প্লাটিলেট কাউন্ট কমে যাবে। এখানে ক্লিনিক্যাল ফিচার কি কি হতে পারে? তোমাদেরকে আমি বারবারই বললাম আইটিপি কিন্তু লাগবে, বোথ ফর রিটেন অ্যান্ড ভাইভা। It may occur in any age but is most common in children and young adult. Until the age of 12 years, the sex incidence is apparently equal, 12 বছর বয়স পর্যন্ত। কিন্তু 12 বছর বয়সের পরে ফিমেলদের ক্ষেত্রে আইটিপি সাধারণত বেশি হয়, 3 থেকে 4 গুণ বেশি। ফিমেলস আর অ্যাফেক্টেড 3 to 4 times more commonly than males. ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরাটা 2 ধরনের হতে পারে, অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাপারেন্টলি একজন হেলদি ইন্ডিভিজুয়াল হঠাৎ করে শুনবা যে তার ওই পারপুরা বা বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে তোমার কাছে আসবে। তুমি ব্লাড ফিল্ম বা ব্লাড স্লাইড যখন দেখবা যে সব কিছু তার নর্মাল, কিন্তু তার প্লাটিলেট কম। হিস্ট্রি নিয়ে দেখা যাবে যে এরকম, মানে সাডেন অনসেট হয় এগুলো সাধারণত। ব্লিডিং অকার্স স্পন্টেনিয়াসলি, কি ধরনের ব্লিডিং হয়? অলসো অকার ফলোইং ট্রমা, সার্জারি অ্যান্ড ডেন্টাল প্রসিডিওর। এবং এইভাবেই এই ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে ইউজুয়ালি এরা ধরা পড়ে। যে স্পন্টেনিয়াস ব্লিডিং বললাম যেটা, অথবা দেখা গেল যে কোনো কারণে দাঁত তুলতে গেছে, দাঁত তোলার পরে দেখে যে তোমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, বা কেটে গেছে ব্লিডিং বন্ধ হচ্ছে না। ব্লিডিং ফ্রম wound tends to occur at once, ceases within 48 hours and does not recur. ঠিক আছে, একবার ব্লিডিং শুরু হয়ে গেলে এটা ব্লিডিংটা বন্ধ হতে দেখা যায় অনেক সময় 48 ঘন্টা পর্যন্ত সময় লাগে। স্কিন ইজ দ্য মোস্ট কমন সাইট অফ হেমোরেজ। হেমোরেজ মে ইন দ্য ফর্ম অফ মাল্টিপল পেটেচি অর ইকাইমোসিস অর বোথ। ব্লিডিং ফ্রম মিউকাস মেমব্রেনও হতে পারে। মুখের ভিতরে ব্লিডিং দেখায়, ইউজুয়ালি দেখা যায় গাম ব্লিডিং দেখায়।
এই পেশেন্টগুলো। ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে জাস্ট জিস্ট কথাটুকু বলতেছি, যেগুলো লাগবে। কি হতে পারে? এপিস্টেক্সিস হতে পারে, গাম ব্লিডিং, এপিস্টেক্সিস মানে নাক থেকে ব্লিডিং, গাম ব্লিডিং, তারপরে ফিমেল পেশেন্ট হলে মেনোরেজিয়া থাকতে পারে, মেট্রোরেজিয়া থাকতে পারে, ম্যালিনা হতে পারে। হেমাটেমেসিস অ্যান্ড হিমোপটাইসিস ইজ লেস কমন। এই হেমাটেমেসিস এবং হিমোপটাইসিস এগুলো কম হয়। ব্লিডিং ইন ইন্টারনাল অর্গানস ইজ রিলেটিভলি আনকমন, বাট যদি হয় সেক্ষেত্রে সিরিয়াস হতে পারে। অ্যানিমিয়া থাকতেও পারে, অ্যাবসেন্টও থাকতে পারে। ব্লিডিং যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে অ্যানিমিয়া কিছুটা হলে হতেও পারে, কিন্তু ওই ছোটখাটো ব্লিডিং নিয়ে আসলে ইউজুয়ালি অ্যানিমিয়া থাকে না। সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে, এনলার্জড স্প্লিন মে বি প্রেজেন্ট। কিন্তু এই একই ধরনের ম্যানিফেস্টেশন নিয়ে কিন্তু তোমার কাছে লিউকেমিয়ার পেশেন্টও আসতে পারে। লিউকেমিয়ার পেশেন্টে লিম্ফ নোড এনলার্জমেন্ট পাওয়া যেতে পারে, স্টার্নাল টেন্ডারনেস পাওয়া যেতে পারে, যেটা আইটিপির ক্ষেত্রে পাওয়া যাবে না। ক্লিনিক্যালি তুমি সেপারেট করবা এই ২ টা জিনিসকে যেভাবে। আচ্ছা, এরপরে আমরা যখন ব্লাড পিকচার, ব্লাড দেখব তখন কি পাবো? থ্রোম্বোসাইটোপেনিয়া ইন অল ডিগ্রি, মানে অল্প কিছু কম থেকে একেবারে অনেক কম হতে পারে, যে লেস দ্যান 10,000 পার কিউবিক মিলিমিটারও হতে পারে। Sometimes platelets appear to be morphologically abnormal with large and atypical forms. ঠিক আছে? যেহেতু প্ল্যাটিলেট তোমার ১ম দিকে কি হবে? প্ল্যাটিলেট যখন ভেঙে যাবে সার্কুলেশনে, তখন কি হবে? আমাদের যে প্ল্যাটিলেটের ফ্যাক্টরি আছে বোন ম্যারো, সেইখানে তখন চেষ্টা করবে যে বেশি করে তাড়াতাড়ি করে প্ল্যাটিলেট বেশি করে তৈরি করে ব্লাডে পাঠানোর জন্য। এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্ল্যাটিলেটগুলো ম্যাচিউর হওয়ার আগে, ইম্যাচিউর প্ল্যাটিলেট সাধারণত সাইজে বড় থাকে, মেগাক্যারিওসাইট। এগুলো ব্লাডে চলে আসবে। তখন আমরা ব্লাড ফিল্ম দেখলে বড় প্লাটিলেট দেখতে পাবো, জায়ান্ট প্লাটিলেট। ব্লিডিং টাইম প্রলংড হবে, টুনিকেট টেস্ট পজিটিভ থাকবে এখানে। ক্লটিং টাইম, প্রথ্রম্বিন টাইম, এপিটিটি, পিটি এগুলো সব নরমাল থাকবে। এটা আমরা পড়ছি আগে। এই যে এপিটিটি, টিটি এগুলো সব নরমাল। হিমোগ্লোবিন লেভেলটা এটা আমরা পড়লাম যে এটা ব্লিডিং কতটুকু হচ্ছে সেটার প্রপোর্শনেটলি হবে। অ্যানিমিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। Hemoglobin level is proportional to the degree of blood loss. Red cells are microcytic and hypochromic due to iron loss. মানে যেহেতু ব্লিডিং এটা ভ্যারি করবে আসলে। ব্লিডিংটা যদি অনেক দিনের হয় সেক্ষেত্রে আমরা এই যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পাবো, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ইএসআর ইউজুয়ালি নরমাল থাকবে। অ্যান্টি কার্ডিওলিপিন অ্যান্টিবডি পজিটিভ, এটার দরকার নাই। বোন ম্যারো যদি আমরা দেখি, বোন ম্যারো ফাইন্ডিং আমরা কি পাবো? এখানে এটা বুঝে পড়বা। যখন তোমার পেরিফেরাল সার্কুলেশন মানে ব্লাডের মধ্যে কোনো একটা প্রোডাকশন কমে যাবে, কোনো একটা জিনিস কমে যাবে, তখন কিন্তু চেষ্টা হবে যে তোমার পেছনে ফ্যাক্টরি যেটা, সেখানে বেশি উৎপাদনের চেষ্টা বেশি হবে। কাজে যখন আমাদের প্লাটিলেট কমে যাচ্ছে তখন আমাদের কি হবে? বোন ম্যারোটা হাইপার সেলুলার হবে। ওখানে বেশি প্লাটিলেট তৈরি হবে। উইথ ইনক্রিজড মায়েলয়েড ইরাইথ্রয়েড রেশিও, মেগা ক্যারিওসাইট এবং তাদের প্রিকারসর যেগুলো থাকবে সেগুলো নরমাল থাকবে, আর প্রেজেন্ট ইন নরমাল অ্যান্ড ওফেন ইন ইনক্রিজড ইন নাম্বার, মানে নরমালও থাকতে পারে আবার বেশিও থাকতে পারে। পার্সেন্টেজ অফ ইম্যাচিউর মেগা ক্যারিওসাইটস ইনক্রিজ করবে, যেটা বললাম তোমাদেরকে আমি। এখন ইম্যাচিউর মেগা ক্যারিওসাইট এটা তুমি কি করে বুঝবা? ইম্যাচিউর মেগা ক্যারিওসাইট যেগুলো হবে সেগুলো থাকবে স্মল এবং রাউন্ড, নিউক্লিয়াসটা থাকবে ইউনিলোবিউলার, এগুলো তোমাদের দরকার নাই, এগুলো দরকার নাই। আচ্ছা, তারপরে আমাদের যদি তোমার এই আইটিপির ক্ষেত্রে হেমোরেজটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে বোন ম্যারোতে আমরা ইরাইথ্রয়েড মানে আরবিসির যে প্রিকারসর সেল থাকে সেটারও আমরা হাইপারপ্লাসিয়া পাবো। আচ্ছা, আদার টেস্টের মধ্যে হচ্ছে ডিটেকশন অফ অ্যান্টিপ্লাটিলেট অ্যান্টিবডি। এটা আদার টেস্টের মধ্যে বললেও এটাই হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এটার কারণেই সাধারণত আইটিপি হয়ে থাকে। আচ্ছা, স্যালিয়েন্ট ফিচার্স অফ আইটিপি। আইটিপিটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। আমরা যেগুলো পড়লাম সেই জিনিসগুলো আবার বলি, যেগুলো জিস্ট কথা, এই জিস্টের ভিতরে জিস্ট যেটুকু সেটুকু আরেকবার বলে নিচ্ছি। এটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। এখানে আমরা ব্লাড ফিল্মে কি পাবো? থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো এবং ভেরিয়েবল ডিগ্রি উইথ
ও thrombocytopenia variable ডিগ্রিতে পাবো with fragmented and large forms. Antibody immunoglobulin G is produced against platelet specific antigen. প্লাটিলেটের যে সারফেস অ্যান্টিজেন এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে এই প্লাটিলেটগুলো ডিস্ট্রাকশন হয়। Thrombocytopenia is due to antibody mediated platelet destruction. বোন ম্যারোতে আমরা কি পাবো? Usually increased megakaryocytes with immature forms, more common in children below 10 years. Main site of platelet destruction হচ্ছে spleen. Splenectomy produces remission in most of the patients with chronic ITP. যাদের chronic ITP থাকে তাদের ক্ষেত্রে splenectomy করতে হয়। আমরা আজকে এই পর্যন্তই পড়বো। আবারও বললাম আইটিপি খুব ইম্পর্টেন্ট। থ্রোম্বোসাইটোপেনিয়ার কজ কি আমরা পড়বো। আইটিপির সব নাম মনে না রাখলেও চলবে, অটোইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা মনে রাখলেই চলবে। এখানে অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে প্লাটিলেট ডিস্ট্রাকশন হয়। অ্যান্টিবডিটা হচ্ছে আইজিজি টাইপ। এটা চিলড্রেন এবং ইয়াং অ্যাডাল্টদের হয়। এটা ফিমেলে বেশি হয়। এটা 2 ধরনের হতে পারে, অ্যাকিউট এবং ক্রনিক। তারপরে কোথায় কোথায় ব্লিডিং হয় এগুলো আমরা পড়লাম। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা প্যাথোজেনেসিস আর ব্লাড পিকচার কি। ব্লাড পিকচার বোন ম্যারোতে আমরা কি পাবো। আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। জি ম্যাম। কালকে যদি সবকিছু ঠিক থাকে, আমার কন্ডিশন তারপরে তোমাদের ল্যাপটপ সবকিছু ঠিক থাকে, তাহলে ব্লিডিং ডিসঅর্ডার বাকিটুকু শেষ করে ফেলবো আগামীকাল ইনশাল্লাহ। আচ্ছা ম্যাম। ম্যাম আপনার ল্যাপটপের সমস্যা হলে ফোনেও ম্যাম ক্লাস নিতে পারবেন ম্যাম। ফোন দিয়েও ম্যাম ওইটা স্লাইডটা শেয়ার করা যাবে ওখান থেকে। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা ম্যাম, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, তোমাদের কোনো কিছু যদি মনে হয় যে বাদ থেকে যাচ্ছে, আরো কিছু লাগবে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে, সেগুলো আমাদেরকে অবশ্যই জানাবে। আমরা এগুলো যখন পারি আমরা নিয়ে নিব এগুলো। ঠিক আছে? আমাদের হয়তো খুব বেশি দিন আর লাগবে না। এই ব্লিডিং ডিসঅর্ডার শেষ হয়ে গেলে আমি লিউকেমিয়া পড়ায় ফেলবো। শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, হয়তো আগামী 2 সপ্তাহ ম্যাক্সিমাম। তোমাদের প্রফ তো কবে? মার্চের ম্যাম 2য় সপ্তাহে খুব সম্ভবত ম্যাম। হয়তো, এখনো কিছুই বলা যাবে না। করোনা তো বেড়ে যাওয়া শুরু করোনা হয়ে গেছে। পরিস্থিতির তো কোনো ঠিক নাই। হ্যাঁ, ঠিক নাই মানে কি, বাড়তেছে। জি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, আমরা ডিএলএম এর 4 জন আছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।